হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। তোমাদের সকলকে অর্ণব ক্রিয়েটিভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত নতুন একটি ব্লগে। আজকে তোমাদের আমি যেটি আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর তেলেনা পোতা আবিষ্কার ছোট গল্পটি। প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনা পোতা আবিষ্কার, এটি আজকে তোমাদের আলোচনা করছি। তোমাদের আজকে আলোচনা করব এই ছোট গল্প থেকে এই ছোট গল্পটির উৎস এবং পাঠ প্রসঙ্গ এবং বিষয় সংক্ষেপটা খুব সংক্ষিপ্ত আকারে বলবো, সহজ সরল ভাষায়, এবং নামকরণটা বিচার করব। ঠিক আছে, আর শুরু করার আগে বলে দিই, যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেল অবশ্যই করে নেবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবে বেশি করে তোমাদের বন্ধুদের সাথে। আর এটা তোমরা যারা 11-এ পড়ছো তাদের কাজে লাগবে, এবং যারা এসএলএসটি পরীক্ষা দিবে স্কুল টিচারের জন্য, ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি পরীক্ষা দেবে 11-12-এ, তাদের এটা লাগবে, কারণ পড়তে হবে, টেস্ট থেকে কোশ্চেন আসবে, তাই তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, শুরু করছি, সবার কথা বিবেচনা করে শুরু করছি। তোমাদের তেলেনা পোতা আবিষ্কারের এটি হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের লেখা। আগে উৎসটা বলে দিই, তোমাদের প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনা পোতা আবিষ্কার ছোট গল্পটি 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত কুড়িয়ে ছড়িয়ে গল্পগ্রন্থ থেকে সংকলিত। কোথা থেকে? কুড়িয়ে ছড়িয়ে গল্পগ্রন্থ থেকে সংকলিত। এরপর আমরা জেনে নেব তেলেনা পোতা আবিষ্কারের তোমাদের যে যে চরিত্রগুলো আছে। একটা চরিত্র হচ্ছে গল্পকথক, যিনি গল্পের মূল চালিকা শক্তি। আর আছে যামিনী। যামিনী হলো গল্পের নায়িকা, প্রবঞ্চনা তার জীবনের ট্র্যাজেডি। আর আছে মণিবাবু। মণিবাবুকে না যামিনীর পরিচিত, সুরাসক্ত এবং চরিত্রে নীতিবোধের অভাব। আর আছে যামিনীর মা। যামিনীর মা হচ্ছে অন্ধ, চলশক্তিহীন, সে চলতেও পারে না এবং গল্পের গতিতে চালিত করছেন গতিকে কেবলমাত্র, এবং কন্যার প্রতি স্নেহ বাৎসল্য এবং দায়িত্ববোধে সচেতন। আর আছে নিরঞ্জন। নিরঞ্জনকে যামিনীর মায়ের সম্পর্কের দূর সম্পর্কের এক বোনপো। এর সঙ্গেই যামিনীর বিবাহ সম্বন্ধ স্থির হয়, কিন্তু নিরঞ্জন অন্যত্র বিবাহ করে নেয়। এটাই হচ্ছে তোমাদের মূল চরিত্র এই গল্পের, এই ছোট গল্পের মূল চরিত্র হচ্ছে এগুলোই। কি কি? গল্পকথক, যামিনী, মণিবাবু, যামিনীর মা এবং নিরঞ্জন। এরপর বিষয়বস্তুটা, আমি যদি বিষয়বস্তুটা খুব 3 লাইনে 4 লাইনের মধ্যে বলি তাহলে কিভাবে বলবে না, যে মৎস্য শিকার উপলক্ষে গল্পকথক তেলেনা পোতার উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে তার যামিনীর সঙ্গে সাক্ষাৎ হয়। ঘটনাচক্রে যামিনীর মায়ের সামনে কথককে উপস্থিত হতে হয় এবং নিরঞ্জন নামক এক ব্যক্তির ভূমিকায় অভিনয় করতে গিয়ে যামিনীকে বিবাহের প্রতিশ্রুতি দিতে হয়। কারণ নিরঞ্জন যামিনীকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে শহরে গিয়ে আর ফেরেনি। কিন্তু তেলেনা পোতা থেকে শহরে গিয়ে গল্পকথকের মন থেকেও যামিনীর স্মৃতি রাত্রির অন্ধকারে হারিয়ে যায়। এটাই হচ্ছে খুব সংক্ষিপ্ত আকারে, যদি 2-4 লাইনের মধ্যে বলি তাহলে এটা হবে। এরপর আমরা জানবো যে এই ছোট গল্পটার পাঠ প্রসঙ্গ, মানে কোন প্রসঙ্গে লেখা হয়েছে বা প্রসঙ্গটা কি। আমরা জানি যে প্রেমেন্দ্র মিত্রের গল্পগুলি স্বতন্ত্র ধারার, একেবারে নিজস্বতায় মণ্ডিত। এইসব গল্পগুলিকে তিনি ভিন্ন কথকভঙ্গি, ভিন্ন বক্তব্য ও ভাবকে এমন আঙ্গিকে পুষ্ট করেছেন যা কেবল তার নিজস্ব। প্রবাসী পত্রিকায় প্রকাশিত প্রেমেন্দ্র মিত্রের প্রথম 2টি গল্পের নাম শুধু কেরানি ও গোপনচারিণী। এই 2টি গল্পের রচনা কথা বিভিন্ন স্থানে প্রেমেন্দ্র মিত্র নিজেই একাধিকবার বলেছেন। তার সুবিখ্যাত তেলেনা পোতা আবিষ্কার গল্পটি রচনা সম্পর্কে একটি সূত্র হল প্রেমেন্দ্রের অন্তরঙ্গ সুরজিৎ দাশগুপ্ত দেশ পত্রিকায় প্রকাশিত একটি চিঠিতে জানাচ্ছেন, এক আসনে বসে এক সন্ধ্যায় ভূতগ্রস্ত কবির মতো লেখক এই গল্প লিখে ফেলেছিলেন। শেষ 2টি অনুচ্ছেদে রাত্রির অতলতায় রাত্রিরই সমার্থক যামিনী নামক একটি মেয়ের হারিয়ে যাওয়ায় এই গল্পে তিনি ছেদ টানলেন। এ যেন প্রেমেন্দ্রের চেষ্টা ছাপিয়ে প্রবল হয়ে উঠেছে নিশীথের স্তব্ধতা ও অন্ধকারের নিজস্ব সৃষ্টিও। চরম বাস্তবতার সঙ্গে মনন চিন্তন ভাবাবেগের মিশেল দিয়ে তবেই লেখক গল্পের বুনন শুরু করেছেন। ঝিনুকে বালুকণা আশ্রয় পেলে ক্রমে তা মুক্তা হয়, তেমনি ছোট গল্পে বাস্তব একসময় লুকিয়ে যায়।
প্রবল হয় লেখকের ভাবাবেগ ও রচনা কৌশলের কারিগরি। তেলেনাপোতা আবিষ্কার গল্পের নেপথ্যেও তেমনই এক বাস্তব ভূমি ছিল। তবে আমরা দেখেছি তাই গল্পে কিন্তু সব নয়। জানা যায় দুই বন্ধু ধীরাজ ভট্টাচার্য ও ধীরেন গাঙ্গুলিকে সঙ্গী করে একদা লেখক কলকাতা থেকে মাত্র 30 মাইল দূরে দক্ষিণে এক নির্জন গ্রামে মাছ ধরতে যান। এই বাস্তব প্রসঙ্গটি যদি লেখক মনে গল্পের আয়োজনকে উৎসকে দেয়, এ থেকে যদি গল্পের প্লট আত্মপ্রকাশ করে, তবে বলতেই হয় পরবর্তী ক্ষেত্রে এর রেস ক্রমে ঘটনা প্রবাহের কল্পনা জালে হালকা হয়ে আসে। সমগ্র গল্পটি চেতনা ও অবচেতন মনের অন্তর্বর্তী স্তরে পাঠকের মেধাকে সংক্রমিত করে। এটাই হচ্ছে এই গল্পের পাঠ প্রসঙ্গ। এরপর বিস্তারিত বিষয় সংক্ষেপে যাচ্ছি। এই গল্পের যে বিষয় সংক্ষেপ তোমরা মন দিয়ে শুনলেই তোমরা বুঝতে পারবে এই গল্পের মধ্যে কি আছে। সত্যিকারের যোগাযোগ হলে হঠাৎ দিনযাপনের গ্লানিতে হাঁপিয়ে ওঠার ফাঁকে অবসর মতো কারও সুযুক্তিতে যদি মাছ ধরার সহজ সুযোগের পরামর্শ পান, তবে আপনারাও তেলেনাপোতা আবিষ্কার করতে পারেন। কিংবা আপনার যদি মাছ ধরার সামান্য অভিজ্ঞতা মাত্র থাকে, তাহলে আপনিও পাবেন। এই আবিষ্কারের একান্ত বাসনা হলে আপনাকে একদিন এমন এক বাসে গিয়ে উঠতে হবে যার অবস্থা খুবই কষ্টকর, এবং অভিযান শেষে এক সময় আপনাকে হঠাৎই নেমে পড়তে হবে। এক পাশে জলা, তার উপর জীর্ণ সেতু। বাস আপনাকে নামিয়ে চলে গেলে দেখবেন জঙ্গলের অন্ধকার স্থানটিকে দখল করে বসে আছে। জনমানব নেই, পাখিও উধাও, আবহাওয়া ভ্যাপসা। জলটার পাশে গিয়ে দাঁড়ালে দেখা যাবে জঙ্গলের ভিতর দিয়ে কাদা জলের নালার মতো রাস্তা বন জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে। আপনার হয়তো দুই সঙ্গী আছে। আপনারা যখন পথসন্ধানী, দেখবেন প্রকৃতির আলো যেন ক্রমনিভন্ত। মশারা গান গাইছে। ফিরে যাবেন কিনা যখন ভাবছেন, তখন জঙ্গলের মধ্য থেকে বিচিত্র শব্দ জেগে উঠবে। দেখবেন আবছা আধার ভেদ করে ধীর গতিতে বামনাকৃতি এক গরুর গাড়ি বেরিয়ে আসছে। আপনার সেই সংক্ষেপিত স্থানের গাড়ির ছইয়ের ভিতর নিজেদের নিক্ষেপ করে নেবেন। গাড়িটি আপনাদের নিয়ে ফিরতি পথে জঙ্গলের রাস্তায় চলতে শুরু করবে, ধীর মন্থর গতিতে। অন্ধকার পথে আপনারা ভাববেন পরিচিত পৃথিবীকে দূরে রেখে যেন অন্য কোথাও এসে পৌঁছেছেন। সময় সেখানে স্তব্ধ এবং স্রোতহীন মনে হবে। হঠাৎ এক সময় আপনাদের আচ্ছন্নতা ভঙ্গ করে গাড়োয়ান ক্যানেস্তারার তীক্ষ্ণ আওয়াজ করবে। এর কারণ ব্যাখ্যায় সে জানাবে, এগে ওই শালার বাঘ খেদাতে। এই বাঘ যে বন্য চিতা তা জানার পর আপনাদের মনে হবে মহানগরী থেকে এত স্বল্প দূরত্বে বাঘের অস্তিত্ব কি সম্ভব কিনা মনে হবে আপনাদের মনে। আকাশে কৃষ্ণপক্ষের ক্ষয়িষ্ণু চাঁদ। গাড়ি একটা ছায়াচ্ছন্ন বড় মাঠ পেরোচ্ছে। গাড়ির গতিতে মৌন সব প্রহরীর মতো প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ পিছনে সরে যাচ্ছে। মনে হবে কোনো অজানা স্মৃতিলোকে এসে পড়েছেন বোধহয়। রাত্রির অপরিমেয়তার আপনার মনে হবে এ রাত বুঝি অফুরন্ত। গাড়ি থামলে আপনারা নামবেন আড়ষ্টতা ভেঙে। পুকুরের পচা পানার একটা কটু গন্ধ নাকে এসে লাগবে। অনতি দূরে আবছা যে ভগ্ন অট্টালিকা দাঁড়িয়ে আছে, তাকে মনে হবে ছায়াচ্ছন্ন দুর্গ পাকার। এই ধ্বংসাবশেষের এক কোণে আপনাদের স্থান হবে। গাড়োয়ানি একটা মৃদু আলোর লণ্ঠন ও কলসি ভরা জল রেখে দেবে সেখানে। উক্ত কক্ষে আপনারাই যে বহুদিন পর প্রথম প্রবেশ করলেন তা সহজেই বুঝতে পারবেন, ঝুল ধুলো জঞ্জাল ও ভ্যাপসা চাপা গন্ধে। সামান্য পদচাপে পলেস্তারা খসে যাবে। চামচিকেরা রুদ্র কক্ষে দখল নিয়ে বিবাদ শুরু করবে। আপনারা দুই বন্ধুর একজন পাণ্ডসিক, একজন নিদ্রাবিলাসী। তাই কিছুক্ষণের মধ্যে একজনের শতরঞ্জিতে শয়ান ও নাক ডাকার শব্দ শোনা যাবে ও দেখা যাবে একজন পানপাত্রে নিজেকে ডুবিয়ে দিয়েছে।
ক্রমে রাত বাড়লে দেখা যাবে মশাদের মিছিল শুরু হয়েছে আপনাদের রক্তে ম্যালেরিয়ার চাষ করার জন্য। দুই অচেতন বন্ধুকে রেখে তাই আপনি ভগ্নপ্রায় সিঁড়ি দিয়ে ছাদে ওঠার চেষ্টা করবেন। এই আকর্ষণ যেন দুর্বার। ছাদে ফাটলে ফাটলে অরণ্যের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে অনেকটাই। তবুও মোহময় ও সুষুপ্তিমগ্ন মায়াপুরীর কোথাও রূপরেখা যে বাসা বেঁধে আছে তা আপনি টের পাবেন। ভগ্নস্তূপের ওপারে একটি জানলার তীক্ষ্ণ আলোর রেখায় আপনি দেখবেন বাতায়নবর্তিনী এক ছায়ামূর্তিকে। দেখেও মনে হবে এ যেন দেখার ভ্রম। বুদবুদের মতো সেই দৃষ্টি বিভ্রমও একসময় রাতে অন্ধকারে মিলিয়ে যাবে। আপনিও নিচে নেমে নিদ্রাকাতরতায় ডুবে যাবেন। পরদিন নিজে উদ্দেশ্য সাধনের জন্য আপনাকে বসতে হবে পুকুর ঘাটে। প্রকৃতির অন্যায় ফুটে উঠবে নিসর্গের নিজস্বতা। আপনি দেখবেন মাছরাঙা ঝুপ করে জলে ঝাঁপিয়ে হঠাৎ শিকারী হয়ে ওঠে। একটি সাপ পরম নিশ্চিন্তে গুড়িপানার আস্তরণ সরিয়ে সাঁতরে ওপরে উঠছে। দুটি ফড়িং আপনার ছিপের ফাতনায় বসার জন্য প্রতিযোগী। ঘুঙুর ডাক আপনাকে আনমনা করে দেবে। হঠাৎ আপনি জলের শব্দে চমকে উঠে দেখবেন ঘাটে জল শব্দ, ফাতনা দুলছে। একটি মেয়ে পানা সরিয়ে ঘোড়ায় জল তুলছে, যার চোখে কৌতূহল কিন্তু গতিবিধি আড়ষ্টতাহীন। সে সোজা চোখে আপনাকে দেখছে। আপনি বুঝবেন এর বয়সের কোনো হদিস নেই। কৈশোর অতিক্রান্ত অপরিচিতার যৌবন প্রবেশে যেন স্থগিতাদেশ পড়ে গিয়েছে। মেয়েটি হঠাৎই আপনাকে বলবে, বসে আছেন কেন, টান দিন। এই অযাচিত আলাপনে আপনি যে বিব্রত হবেন না তার কারণ মেয়েটির কণ্ঠের শান্ত মধুর গাম্ভীর্য। আপনি ছিপে টান মারবেন, দেখবেন বড়শি টোপহীন। ব্যাপার দেখে মেয়েটি মৃদু কিন্তু দীপ্ত হাসি উপহার দিয়ে চলে যাবে। আপনার আর মাছ ধরার উৎসাহ থাকবে না। আপনিও ওরকম একটি মেয়ের অস্তিত্ব সম্পর্কে হঠাৎ সংশয়ী হয়ে উঠবেন। কক্ষে ফিরে গিয়ে শুনবেন আপনার মৎস্য শিকার অভিযানের ব্যর্থতার ইতিহাস ওই মেয়েটি ইতিমধ্যেই প্রচার করেছে সঙ্গীদের মধ্যে। আপনি এ ব্যাপারে কৌতূহলী হলে আপনার পানাসক্ত বন্ধু জানাবে এইমাত্র যামিনী নিজের চোখে দেখে এলো যে। আপনার কৌতূহলে ক্রমে যামিনীর পরিচয় উদ্ঘাটিত হবে। আপনি জানাবেন যে আপনার পানাসক্ত বন্ধুর জ্ঞাতিস্থানীয়া। শুনবেন আপনাদের সেদিনকার দুপুরের খাওয়ার ব্যবস্থা যামিনীদের গৃহেই হয়েছে। আপনি গত রাতের বাতায়নবর্তিনী ছায়াচারিণীকে চাক্ষুষ করে পীড়িত হবেন। আপনার রাতের স্বপ্ন কল্পনা যেন দিনের রূঢ়তায় কেমন কুৎসিত হবে মনে হবে। আহার করতে গিয়ে আপনি দেখবেন আয়োজন যৎসামান্য। পরিবেশকারিণী যামিনী, তার মুখের পূর্বদিষ্ট করুণ গাম্ভীর্য আরও প্রকটভাবে আপনার চোখে পড়বে। মনে হবে এই পাণ্ডব বর্জিত ধ্বংসাবশেষের মৌন বেদনায় যামিনীর মুখে দিষ্ট, যা একদিন বুঝি এই ধ্বংসযজ্ঞেই সমাহিত হয়ে যাবে। পরিবেশিকা যামিনীকে কাজের মধ্যেও আপনার চঞ্চল ও উদ্বিগ্ন মনে হবে। উপর ঘর থেকে একটা ক্ষীণ কণ্ঠ শুনেই বারবার যামিনীর ব্যস্ত সমস্তভাবে বাইরে যাবে আসবে। এইভাবে সে মরিয়া হয়ে যেন আপনার পানাসক্ত বন্ধুকে ডাকবে, একটু এখানে শুনে যাও মণিদা। তিনি কাছে গেলে শুনবেন যামিনী নিম্নস্বরে তাকে কি যেন বলছে। তার একটু অংশ মা তো কিছুতেই শুনছেন না। তোমাদের আসার খবর পাওয়া অবধি কি যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। মণি বিরক্ত হবে। মণি যামিনীর আলাপন থেকে আপনি জানতে পারবেন যামিনীর মা অতি বৃদ্ধা, অন্ধ। তিনি মনে করছেন তার দূর সম্পর্কের বোনপো নিরঞ্জন এসেছে, অথচ তাকে দেখা যাচ্ছে না, তাই তিনি অনুমনা। ছেলেবেলায় তিনি যামিনীর সঙ্গে নিরঞ্জনের বিয়ের ঠিক করেন। বছর চারেক আগেও সে কথা তাকে দিয়েছিল। বিদেশে চাকরি থেকে ফিরে তার মেয়েকে বিয়ে করবে। বুড়ি তারই দিন গুনছেন। আসল ঘটনা এই, নিরঞ্জন কোনোদিনই বিদেশ যায়নি। নাছোড়বান্ধা বুড়িকে সে স্রেফ ধাপ্পা দিয়ে গিয়েছিল।
অথচ এই নির্মম সত্যটা কেউ তাকে বলতে পারছে না, কারণ শুনলেই বুঝি তিনি মরে যাবেন। অগত্যা কর্মভোগ সারতেই যেন মণি, আমরা কি দেখলাম, যেন উপরে যাওয়ার সিঁড়িতে পা রাখে। আপনিও উঠে দাঁড়ান, বলেন চলো আমিও যাব। মণি অবাক হয়। উপরে ঘরে গিয়ে আপনি দেখেন ভাঙা তক্তা বসে ছেঁড়া কাঁথা বিজড়িত এক কঙ্কাল মূর্তি, পাশে দণ্ডায়মান পাথর উপর যামিনী। কঙ্কাল মূর্তি আপনাদের পদশব্দে চঞ্চল হয়ে উঠবে, কে নিরঞ্জন এলি। তার বক্তব্য শেষ হওয়ার পর মণি কিছু বলার আগেই আপনি হঠাৎ বলবেন, না পিসিমা, আর পালাবো না। আপনার কথায় মণি এবং যামিনী স্তম্ভিত হয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাবে। মাঝখানের অনেকটা সময় নির্বাক বিস্ময়ে কেটে যাওয়ার পর বৃদ্ধার ক্ষীণ কণ্ঠ আবার ঘোষণা করবে, আমি জানতাম তুই না এসে পারবি না বাবা, তুই তো এমন করে এই পেতপুরি পাহারা দিয়ে, তাই তো এমন করে এই পেতপুরি পাহারা দিয়ে দিন গুনছি। যামিনী যে অন্তরে বিগলিত হচ্ছে আপনি বুঝতে পারবেন। বৃদ্ধ যামিনী সম্পর্কে, বৃদ্ধা, আমরা দেখেছি ওই বৃদ্ধ মহিলাটি অর্থাৎ যামিনীর মা যামিনী সম্পর্কে আরও কিছু ঘোষণা করবেন স্তিমিত কণ্ঠে। আপনি সর্ব অস্তিত্বে স্বজন হবেন বুঝি এরপর। যামিনীকে গ্রহণ করার প্রস্তাবও আরও একবার বৃদ্ধার কণ্ঠে উঠলে আপনি জানাবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা আর নড়চড় হবে না। এবার আপনাদের ফেরার পালা। বিদায়বেলায় যামিনী আপনার ফেলে যাওয়া ছিপের কথা স্মরণ করালে আপনি পুনরায় তেলেনাপোতায় ফিরে আসার কথা জানাবেন। যামিনীর সকৃতজ্ঞ হৃদয় উপহাস হাসি হৃদয়ে মেখে আপনি চলে আসবেন। গাড়ির সংকীর্ণতার মধ্যেও আপনার হৃদয়ে বারবার ধ্বনিত হবে, ফিরে আসব। ফিরে আসার কালে আপনার হৃদয়ে তেলেনাপোতার যে স্মৃতি থাকবে অত্যুজ্জ্বল ক্রমে তা ফিকে হতে শুরু করবে। হঠাৎ যেদিন ফিরে যাওয়ার বাসনা আপনার মধ্যে তীব্রতর, সেদিন দেখবেন ম্যালেরিয়ার নিঃশব্দ আক্রমণে আপনি সত্যিকারের কাবু। ডাক্তার বলবেন, ম্যালেরিয়াটি কোথা থেকে বাগালেন, আপনি জ্বরের ঘরে আচ্ছন্ন হয়ে যাবেন। তারপর একদিন আবিষ্কার করবেন রোগভোগের ক্লান্তি ও দেহমনের ক্ষয় আপনার মধ্যে যে ধোয়া মোছা সেরে রেখেছে, তাতে তেলেনাপোতার স্মৃতিও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। যামিনীকে মনে হবে কুয়াশা মাত্র। আর একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। এটাই তোমাদের এই ছোট গল্পের মূল বিষয়বস্তুটা। এরপর নামকরণটা বিচার করছি খুব সংক্ষেপে। আমরা জানি যে কোনো সাহিত্য নির্মিতিরই একটা যথাযথ নামকরণ থাকা দরকার, কারণ এই প্রয়াসের মধ্য দিয়েই উক্ত শৈলীর সঙ্গে পাঠকের প্রাথমিক সম্পর্ক স্থাপিত হয়। ছোট গল্প সাহিত্যের একটি বিশেষ নির্মিতি, যা পরিকাঠামোগত দিক থেকে নামকরণের গুরুত্বটিকে আরও জোরালো হতে দাবি করে। ছোট গল্পের নামকরণের ক্ষেত্রেও আবার কতগুলি বিষয়ের প্রতি গল্পকারের নজর থাকে। গল্পের মধ্যে নিহিত বক্তব্যের দিকে লক্ষ্য রেখে লেখক কখনো কখনো ব্যঞ্জনধর্মী নামকরণ করে থাকেন, কখনো মুখ্য চরিত্রের নাম অনুসারে, কখনো কোনো বিষয় অনুসরণে গল্পের নামকরণ করেন। প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি ব্যঞ্জনাধর্মী এবং অবশ্যই কাব্যগুণ সম্পন্ন ভাব ও ভাষায় পরিবেশিত। এই গল্পে গল্পাংশ খুবই ক্ষীণ, প্রায় নেই বললেই চলে। আবার কাব্যময় ভাষায় যে সামান্য কাহিনী বিন্যাসের বাতাবরণ লেখক এখানে সৃষ্টি করেছেন, তা না থাকলেও প্রবলভাবে আছে। শহর থেকে 30 মাইল দূরত্বের এক গ্রাম তেলেনাপোতা। বাংলার প্রতিটি গ্রামের অস্তিত্বই তেলেনাপোতায় নিহিত। তার পরিবেশ, আবহ এবং চরিত্রেরা নাগরিকত্বের বিপরীতে নিজেদের যে রহস্যময় স্বাতন্ত্র্যে বিরাজ করে, তা শহরে কথকের কাছে অভেদ্য অন্ধকার স্বরূপ ভ্রম তৈরি করে। এই তেলেনাপোতার অস্তিত্ব যেন চেতন এবং অবচেতন লোকের মধ্যবিত্ত স্তরে। স্বপ্নের মতো সেই গ্রামের হঠাৎ আবিষ্কার যেন প্রকৃত চেতনার উন্মেষ হলেই বিলুপ্ত হয়ে যায়। তাই গল্পের কথক ও তার দুই সঙ্গী মাছ ধরার অছিলায়
শহরে ব্যস্ততার ঘেরাটোপ ছেড়ে সাময়িক মুক্তি পেতে যে গ্রামে এসে পৌঁছয়, সেই গ্রাম তেলনাপোতা কথকের চেতনার জাগরণে হারিয়ে যায়। দিনের আলোয় তেলনাপোতা যেন অজগর পুরীর মতো রহস্যময়। তেলনাপোতার যাত্রার মানসিক প্রস্তুতি, ভগ্ন প্রাসাদের আলো আঁধারের মায়াময় আবহ, গল্পের প্রতিটি চরিত্র, বিশেষত যামিনী তার মায়ের উপস্থিতি আমরা দেখেছি যেন স্বপ্নের মতো বায়বীয়। কাহিনীর বিষয়বস্তু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় সমগ্র গল্প কাঠামো যেন গল্প, যেন স্বপ্ন। স্বপ্নভঙ্গের অন্তর্বর্তী মানুষ লোককে অনুসরণ করে। তেলনাপোতার কাহিনী স্বপ্নের মতো আবিষ্কৃত হয়, আবার চেতনার জাগরণে স্বপ্নের মতোই বাষ্পীভূত হয়ে যায়। তাই কাহিনীর গতি প্রকৃতি চরিত্র অনুসরণ করে গল্পটি কিন্তু ব্যঞ্জনাধর্মী নামকরণ কিন্তু সার্থক এবং যথার্থ এবং সর্বাঙ্গ সুন্দর আমরা বলতে পারি। ঠিক আছে, তোমাদের এই পর্বটা আলোচনা করলাম। কেমন লাগলো তেলনাপোতা আবিষ্কারের বিষয়বস্তু, উৎস, নামকরণ অবশ্যই জানাবে, কমেন্ট করবে। ঠিক আছে, বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।